বন্ধুরা, আজ ২১শে ভাদ্র ৭ই সেপ্টেম্বর রবিবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে শতাব্দীর সবথেকে ব্যাপক সর্বদৃশ্যমান বছরের অন্যতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সমগ্র বিশ্বের ৯৫% মানুষের কাছে এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে, যে কারণে এই চন্দ্রগ্রহণের সূতককাল থাকছে। সূতককাল বলতে বোঝায় কোনো গ্রহণ শুরু হওয়ার আগের একটি নির্দিষ্ট সময়কাল, যাকে অশুভ এবং অপবিত্র হিসেবে শাস্ত্রে বলা হয়েছে। এই সময়টিকে কোনো প্রকার শুভ কাজ বা পুজো অর্চনা করার জন্য উপযুক্ত বলে গণ্য করা হয় না। আর চন্দ্রগ্রহণের ক্ষেত্রে এই সূতককাল শুরু হয় গ্রহণ শুরু হওয়ার ৯ ঘন্টা আগে থেকে, অর্থাৎ আজ দুপুর ১২:৫৭ থেকে শুরু হবে এই সূতককাল। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে, আজ কোন সময়ে রান্নাবান্না করা প্রয়োজন এবং কোন সময়ের মধ্যে তা খাওয়া প্রয়োজন, রান্না করা খাবার কি করবেন, এবং সূতককালের মধ্যে যেহেতু সন্ধ্যার সময় পড়ছে আর আমরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ ধরাই, সন্ধ্যা পূজা করে থাকি, সেই বিষয়টি কি আজকে করা যাবে? এবং সর্বোপরি গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আমাদের কোন কোন বিষয়গুলি অবশ্যই করা প্রয়োজন, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করব। আশা করি এই ভিডিও থেকে সমৃদ্ধ হবেন। বন্ধুরা, আজকের যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তা ভারতীয় সময় অনুসারে রাত্রি ৯:৫৭ শুরু হলেও এর সূতককাল শুরু হচ্ছে ৯ ঘন্টা আগে থেকে, অর্থাৎ আজ দুপুর ১২:৫৭ থেকে শুরু হবে এই চন্দ্রগ্রহণের সূতককাল। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ক্ষেত্রে যে সকল স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান, সেই সকল স্থানে এই সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তাই গ্রহণকালে আধ্যাত্মিক সাধনার পূর্ণ ফল লাভের জন্য মন ও শরীরকে প্রস্তুত করার জন্য সূতককাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি গ্রহণের সম্পূর্ণ ইতিবাচক ফল পেতে চান এবং নেতিবাচক ফল থেকে দূরে থাকতে চান, তাহলে শাস্ত্রমতে এই সূতককালে কোনো প্রকার পুজো অর্চনা বা উপাসনা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এই সময়কালে ঠাকুরের উদ্দেশ্যে কখনোই কোনো প্রকার ভোগ নিবেদন করবেন না। ভগবানের উদ্দেশ্যে যদি পূজা দিতে চান, ভোগ নিবেদন করতে চান, তাহলে এই সূতককালের আগেই তা সম্পন্ন করুন। শাস্ত্রমতে এই সূতককালে কোনো প্রকার শুভ কাজ করা একেবারেই উচিত নয়, যেমন গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু বা অন্য যে কোনো প্রকার শুভ ও মাঙ্গলিক কাজ থেকে এই সময়কালে বিরত থাকুন। যেহেতু এই সূতককালের মধ্যেই আজ সন্ধ্যার সময় পড়ছে, তাই সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপও দেখানো উচিত নয়। শাস্ত্রমতে সূতক শুরু হওয়ার পর থেকে প্রদীপ দেখানো বা অন্য কোনো আনুষ্ঠানিক পুজো করাও নিষিদ্ধ, কারণ সন্ধ্যার সময় আমরা যে সন্ধ্যা প্রদীপ দেখাই সেটি আসলে এক প্রকার পুজো। তাই আজ যেহেতু সন্ধ্যার সময় সূতককাল থাকছে, তাই সন্ধ্যার সময় সান্ধ্য পূজা সম্পন্ন করা যাবে না এবং এই সময় ঠাকুরের উদ্দেশ্যে ভোগও নিবেদন করা উচিত নয়। প্রদীপ বা সান্ধ্য পূজার পরিবর্তে আপনি মনে মনে ঈশ্বরের আরাধনা এই সময় করতে পারেন। এই সময়ে মনের ভক্তি এবং শুদ্ধতাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়কালে আপনি আপনার গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা গায়ত্রী মন্ত্র পাঠ বা জপ করতে পারেন। এই সময়কালে আপনি হনুমান চালিসা বা বজরং বাণ পাঠ বা শ্রবণ করতে পারেন। এর পাশাপাশি আপনি এই সময়কালে গীতা, রামায়ণ বা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠ বা শ্রবণ করতে পারেন। কিন্তু সান্ধ্য পূজা এই সূতককালে কখনোই কিন্তু দেওয়া যাবে না, বিশেষ করে যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান। বন্ধুরা, শাস্ত্রমতে সূতককালের আগেই খাবার রান্না করে নেওয়া প্রয়োজন এবং সেই খাবারে তুলসী পাতা দিয়ে রাখা প্রয়োজন। এতে খাবার কখনো নষ্ট হয় না। এই তুলসী পাতা যুক্ত দেওয়া খাবার আপনি সূতককালেও গ্রহণ করতে পারেন। তবে যদি গ্রহণের পূর্ণ ফল পেতে চান, তাহলে যে সময় সূতককাল লাগছে সেই সূতককাল থেকে গ্রহণ সমাপ্তি হওয়া পর্যন্ত, অর্থাৎ আজ রাত্রে ১:২৭ পর্যন্ত যদি সম্পূর্ণ সংযমী থাকতে পারেন, তাহলে গ্রহণের পূর্ণ ইতিবাচক ফল লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, সূতককালে সম্পূর্ণ উপবাসের নিয়মটি বা সংযমী থাকার বিষয়টি
কেবলমাত্র সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য, শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। তাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে যে কোনো প্রকার সহজপাচ্য এবং হালকা খাবার এই গ্রহণ চলাকালীন সময়ে বা সূতককালেও গ্রহণ করা যেতে পারে। তবে হ্যাঁ, আবারও বলছি, খাবারে অবশ্যই তুলসী পাতা কয়েকটি দিয়ে রাখবেন অথবা কুশা ঘাস দিয়ে রাখতে পারেন। কুশা ঘাস বলতে বোঝায় সরু, লম্বা, কিছুটা ধারালো প্রকৃতির ঘাস, যা মূলত আমাদের ধর্মে অত্যন্ত পবিত্র ও শুদ্ধকারী উদ্ভিদ হিসেবে গণ্য করা হয়। পূজা, যজ্ঞ বা যে কোনো প্রকার শুদ্ধিকরণ অনুষ্ঠানে এই ঘাসের আমরা ব্যবহার দেখতে পাই। গ্রহণের সময়কালে বা সূতককালে আপনি এই ঘাস এবং তুলসী পাতা খাবারে অবশ্যই দিয়ে রাখবেন। সেই খাবার কখনোই নষ্ট হবে না। বন্ধুরা, শাস্ত্র মতে গ্রহণের সময় কোনো প্রকার যৌন সম্পর্ক, ধারালো বস্তু ব্যবহার, গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে যাওয়া একেবারেই উচিত নয়। এই প্রসঙ্গে আপনাদের আরও একবার পরিষ্কার করে জানায় যে আজকের গ্রহণ শুরু হচ্ছে রাত্রি 9:57 থেকে এবং এই গ্রহণের যে পূর্ণগ্রাস সেটি আরম্ভ হচ্ছে রাত 11টা থেকে। এই পূর্ণগ্রাস থাকছে রাত্রি 12:23 পর্যন্ত। গ্রহণের যে মধ্যকালীন সময় থাকছে তা হলো রাত্রি 11:41 এবং এই গ্রহণটি সম্পূর্ণ সমাপ্তি হচ্ছে রাত 1:27। গ্রহণের যে পূর্ণগ্রাসের সময় সেটি থাকছে 1 ঘন্টা 23 মিনিট এবং সম্পূর্ণ গ্রহণটি থাকছে 3 ঘন্টা 30 মিনিট পর্যন্ত। তবে আবারও বলছি যে এই গ্রহণটি যে সকল স্থানে দৃশ্যমান সেই সকল স্থানে সূতককালটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সূতককাল শুরু হচ্ছে আজ দুপুর 12:57 থেকে। এই সময়ের পূর্বেই অবশ্যই আজ রান্নার পর্বটি সেরে রাখুন এবং সন্ধ্যাবেলায় আজ সান্ধ্য পূজা কখনোই কিন্তু করা উচিত নয়, বরং এই সময়ে আপনি ধ্যান, বিভিন্ন প্রকার দেবদেবীর মন্ত্র এবং বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ পাঠ করে নিজেকে ঈশ্বর চিন্তায় নিয়োজিত করতে পারেন। কোন কোন মন্ত্রগুলি জপ করলে এই সময় পূর্ণ ফল পাবেন তা আরও একবার উল্লেখ করছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র, হরে কৃষ্ণ মন্ত্র, চন্দ্রের বীজ মন্ত্র এবং রাহু মন্ত্র। এর পাশাপাশি হনুমান চালিসা ও বজরং বাণ পাঠ বা শ্রবণ করতে পারেন। বন্ধুরা, এই গ্রহণ যেহেতু শেষ হচ্ছে রাত্রি 1:27 এবং এই সময় মাঝরাত, তাই অনেকের পক্ষে এই সময়কালে কোনো কিছু করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে পরের দিন অবশ্যই সবার প্রথমে স্নান করে নেবেন। স্নানের জলে সামান্য গঙ্গা জল যদি দিতে পারেন তাহলে সব থেকে ভালো এবং অবশ্যই ঠাকুর ঘর থেকে বাড়ির সর্বত্র প্রতিটি কোণায় গঙ্গা জল ছিটিয়ে দেবেন। গ্রহণের সময় ঘরের মধ্যে এক ধরনের নেতিবাচক শক্তি বা অশুদ্ধির সৃষ্টি হয়, তাই স্নানের পর পুরো ঘর, বিশেষ করে পুজোর স্থান পরিষ্কার করা উচিত এবং অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে ঘরকে শুদ্ধ করুন। গ্রহণ শেষে দান করাকে অত্যন্ত পুণ্যের কাজ বলে গণ্য করা হয়। গরিব, অভাবী, দুঃখী মানুষদের অন্ন, বস্ত্র বা অর্থ দান করলে গ্রহণের অশুভ প্রভাব দূর হয় এবং শুভ ফল লাভ করা যায়। গ্রহণ শেষ হওয়ার পর স্নান এবং শুদ্ধিকরণের পরেই খাবার গ্রহণ করা উচিত। এর আগে রান্না করা কোনো প্রকার খাবার খাওয়া উচিত নয়। গ্রহণ শেষ হওয়ার পরই নতুন করে খাবার রান্না করুন। গ্রহণ শেষ হলে পরের দিন দেবদেবী এবং পুজোর স্থান পরিষ্কার করে আবার প্রদীপ জ্বালানো এবং স্বাভাবিক পুজো অর্চনা শুরু করা যেতে পারে। সূতককালও গ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। আশা করি আজকের গ্রহণ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, কোথায় কোন স্থানে গ্রহণ কখন দেখা যাবে সেই বিষয়টি এর আগের ভিডিওতে আপনাদের সামনে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি গ্রহণের সময় যদি আপনি অপরাজিতার মূল ধারণ করতে চান, কিভাবে ধারণ করবেন সেই প্রসঙ্গেও একটি ভিডিও দেওয়া রয়েছে, প্রয়োজন বোধলে দেখে নেবেন, উপরে আই বাটনে দেওয়া রয়েছে। আশা করি আজকের ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করে বিষয়টি তাদেরকেও জানিয়ে দেবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।